প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম মাসুদ রানা সিরিজের আরও একটি বই, নাম আরেক গডফাদার। এখন শুরু করছি ষষ্ঠ অংশ। মেদিনীপুরে এটা ওকে ওর পুরানো বন্ধু হিউবার্ট দিয়েছে। রেজারের সঙ্গে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করল না। হিউবার্টের বক্তব্য যদি সত্যি হয়, তাহলে গোটা সোনোম্যান এলাকায় ইলেকট্রিক্যাল ওয়্যারিং একটা লো পাওয়ার ট্রান্সমিটারে পরিণত হবে। এএনএস অর্থাৎ আমেরিকার অ্যান্টি ন্যারোটিক স্কোয়াডের একটা স্যাটেলাইট উত্তর আমেরিকার উপর বিশেষ নজর রাখছে। সিগন্যাল পাওয়ার পর নিজের পরিবহন পথ নিজেই বারবার শুধরে নেবে ওটা, যতক্ষণ না কম্পিউটার রানার পজিশন নিঃসংশয়ে নির্ধারণ করতে পারে। কাপড় চোপড় পরে তৈরি হয়েছে ও। একটা সেক্রেটারি ইন্টারকমে জানালো, সাফার রেডি। কাজ দিয়ে মোড়া উঠানে বসে ক্যাম্পেরো আর নাদিয়ার সঙ্গে সাফার সারল রানা। উঠানটা একটা ঝুল পাথরের শেষ মাথায়। খাবারটা ভিল মিলানিজ, ইটালির মিলান থেকে আমদানি করা কচি বাস্তুরের বাছাই করা মাংস। গলাৎকরণের সুবিধার্থে রেড ওয়াইন। ওদের মনোরঞ্জনের জন্য থাকলো ক্যাসকেইড পর্বতমালা। পাহাড়গুলোর মাথা আর কাঁধের তুষারে ডুবন্ত সূর্যের রশ্মি লাগায় দাউ দাউ আগুনের মতো জ্বলছে। ব্র্যান্ডি আর সিগার দেওয়ার জন্য টেবিল পরিষ্কার করা হলো। সোনোম্যান সম্পর্কে আপনার মনে হয়তো অনেক প্রশ্ন জাগছে, মিস্টার আরসালান বলল ক্যাম্পেরো। মেজবান হিসেবে আপনার কৌতূহল মেটানোটা বোধহয় আমার দায়িত্বের মধ্যেই পড়ে। প্লিজ আপনি জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, প্রশ্ন তো আছেই। যেমন, এই জায়গাটাকে আপনি লোকজনের দৃষ্টি থেকে আড়ালে রাখছেন কিভাবে? জানি যে কোনো পথ থেকে অনেক দূরে এটা, অসম্ভব দুর্গম, কিন্তু তারপরেও মাঝে মধ্যে নিশ্চয় দুই একটা প্রাইভেট প্লেন কাছাকাছি চলে আসে। তারা তো আপনাকে দেখতে পাবেই। না, পায় না। আর যদি পায়, রিপোর্ট করবার জন্য ফিরে যেতে পারে না। রানার প্রতিক্রিয়া হবে আশা করলেও হতাশ হতে হলো ক্যাম্পেরোকে। কিভাবে কি হয় বলছি। লোকাল ওয়েদার ব্যুরোর কিছু অফিসারের পকেটে আমরা বেশ কিছু টাকা বিনিয়োগ করেছি। তারা এই এলাকা সম্পর্কে সবসময় একই রিপোর্ট দেয়। ঘন কুয়াশা থাকবে, দমকা বাতাসের আশঙ্কা আছে, তুষার ঝড় বইতে পারে। এই রিপোর্ট পাওয়ার পর কে বেড়াতে আসবে এদিকে? তারপরও দু একটা প্রাইভেট প্লেন যে মাঝে মধ্যে ভুল করে চলে আসে না তা নয়। সেক্ষেত্রে অবাঞ্ছিত অনুপ্রবেশকারীকে গুলি করে ফেলে দেওয়ার জন্যে আমরা একটা কোবরা পাঠিয়ে দিই। স্বভাবতই জানমালের ক্ষতি ঘটলে মেসেজটা আরও ভালোভাবে উপলব্ধি করে করে সবাই। বেরাবার জন্যে এদিকের আকাশ একটুও নিরাপদ নয়। আক্রান্ত হলে পাইলট রেডিও মেসেজ পাঠায় না পাঠায় না আবার, কিন্তু পাঠালেও কোথাও যায় না। কারণ প্রথমেই আমরা সমস্ত রেডিও ট্রান্সমিশন জ্যাম করে দিই। হাসলো ক্যাম্পেরো। আর যদি সার্চ পার্টির কথা বলেন, সিভিল এয়ার পেট্রোলেও আমাদের লোক আছে। প্লেনগুলোকে ভুল দিক নির্দেশনা দিয়ে দূরে কোথাও পাঠিয়ে দেয় ওরা। প্রোটেকশনের ভালো ব্যবস্থাই দেখছি করেছেন মিস্টার আরসালান। আস্টেটে সিগারেট সাইজ ধারল ক্যাম্পেরো। প্রোটেকশনের এটা নিতান্ত ক্ষুদ্র একটা অংশ। আপনার মনে এ প্রশ্ন জাগছে না? এখানে যে নিরাপদ আশ্রয় আমি দিয়ে থাকি, সেক্ষেত্রে মাফিয়া পরিবারগুলো আমাকে কি পরিমাণ টাকা দেয়? ভাবছিলাম জিজ্ঞেস করাটা শোভন হয় কিনা। প্রতিটি পরিবার বছরে আমাকে $10 লাখ দেয়। খরচ খরচা আলাদা। যাকে খুশি খুন করে একবার শুধু এখানে পৌঁছাতে পারলেই হয়। আর কোনো ভয় নেই। আর কোনো ভয় নেই। এক অর্থে নির্ঘাত মৃত্যুকে দূরে সরিয়ে রাখি আমরা। তাই টাকা দিয়ে যত উন্নত সফিস্টিকেটেড সিস্টেম কেনা যায়, এখানে তার সবই কাজে লাগানো হয়েছে। আমার সঙ্গে আসুন, জানি ইন্টারেস্ট পাবেন আপনি। 12 রাত্রি, অর্থাৎ সোনো
ম্যানের 30 ফুট নিচে রয়েছে ওরা। প্রকাণ্ড কামরাটা ইস্পাতের তৈরি, অনায়াসে পেন্টাগনের ও ওর রুম বলে চালিয়ে দেয়া যায়। কয়েক সারিতে 150 কম্পিউটার নিয়ে বসে আছে প্রোগ্রামাররা। তাদের সামনে আলোকিত মানচিত্রে 10 মাইল পরিধি জুড়ে দেখা যাচ্ছে পাহাড় আর পাহাড়, মাঝখানে সোনোম্যান। একজন প্রোগ্রামারকে সরিয়ে দিয়ে একটা বোতামে চাপ দিল ক্যাম্পেরও। সচল হলো সেটা। দুটো শব্দ ফুটল স্ক্রিনে, হিট সেন্সর। জ্বলে উঠে আবার অদৃশ্য হয়ে গেল। এরপর বিভিন্ন পয়েন্টে নীল বৃত্ত আলোকিত হলো। আরও দুটো শব্দ জ্বলল, সাউন্ড সেন্সর। আবার নীল বৃত্ত তৈরি হলো। কেউ যদি রাতের অন্ধকারে পাহাড় বেয়ে এদিকে আসে, বলল সে, তাহলে লাল বৃত্ত দেখতে পাবো আমরা। বলতে পারবেন মিস্টার আরসালান, কি করব তখন আমরা? আমি আপনার মুখ থেকে শোনার অপেক্ষায় আছি। আমার অস্ত্র হলো তুষার, মিস্টার আরসালান। নিউক্লিয়ার বোমা, ভূমিকম্প আর আগ্নেয়গিরির বিস্ফোরণ, এগুলো বাদে দুনিয়ার বুকে সম্ভবত তুষারই সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। তুষার সম্পর্কে কি জানেন আপনি, মিস্টার আরসালান? সাদা আর ঠান্ডা, তার বেশি আর কিছু না। তাহলে শিখুন। সারির দ্বিতীয় কম্পিউটারের সামনে চলে এলো ক্যাম্পেরও, চাপ দিল বোতামে। স্ক্রিন থেকে মানচিত্র গায়েব হয়ে গেল। তার বদলে আলোড়িত তুষার দেখা গেল, 100 গুণ ম্যাগনিফাই করা। তুষার কিন্তু একরকম নয়। জাপানি বিজ্ঞানীরা 79 ধরনের তুষার চিহ্নিত করতে পেরেছে। তবে ইন্টারন্যাশনাল জন্য ক্লাসিফিকেশন স্কেল মাত্র 10 ধরনের তুষার মাত্র 10 ধরনের তুষার। আমাদের আলোচনা এই 10টার মধ্যেই সীমিত থাকুক। স্ক্রিনে এখন যে তুষার দেখতে পাচ্ছি, এটাকে বলে ব্লেড। ইনসেট এ ইন্টারন্যাশনাল সিম্বল দেখতে পাচ্ছেন, হেক্সাগন। আরেকটা বোতামে চাপ দিল সে স্টেলার ক্রিস্টাল, সমান্তরাল নক্ষত্রের মতো। সিম্বলটা দেখুন, 6 বাহু বিশিষ্ট তারা। প্লেট আর স্টেলার তুষারই বেশিরভাগ সময় দেখে থাকি আমরা। বাকিগুলো সম্পর্কে বলতে অনেক সময় লাগবে। আমরা বরং এক্সপেরিমেন্টগুলো দেখি। তার আগে পরিস্থিতি সম্পর্কে একটু ধারণা দিই। অ্যাভালান্স, মিস্টার আরসালান। এই তুষারধস কয়েক হাজার ফুট উপর থেকে নেমে আসে, বয়ে আনে কয়েক মিলিয়ন টন ওজনের সাদা একটা চাদর। এত বিপুল তুষার, একটা সেনাবাহিনী চাপা পড়ে যাবে। আর এই তুষারই সোনোম্যান অর্থাৎ রাত্রিকে দুর্ভেদ্য করে তুলেছে। কিন্তু তুষারধস ঘটে কেন? শুধু গ্র্যাভিটি দায়ী নয়, মাই ফ্রেন্ড। আপনাকে টেম্পারেচার, শিশির থেকে তৈরি বরফকণা, ওগুলোর গভীরতা, তুষার কণার আকার, তরল পানির মাত্রা, বাতাসের মতিগতি, তুষারের বাষ্পে পরিণত হওয়ার হার, প্রসারণ প্রবণতা, স্তরের গঠন, প্রকৃতি ইত্যাদি আরও বহু কিছু বিবেচনা করতে হবে। এই ক্যাসকেড পার্বত্য এলাকায় আমি শুধু 1000 হিট আর সাউন্ড সেন্সর বসাইনি, এমন সেন্সরও বসিয়েছি যেগুলোর কাজ হলো তুষারের যে কোনো পরিবর্তন রেকর্ড করা। কম্পিউটারের একটা বোতাম টিপ দিল ক্যাম্পেরও। স্ক্রিনে ফুটে উঠল পাহাড়ির দৃশ্য। তুষারের একটা সেলফে স্থির হলো ক্যামেরা। তারপর সেটা ঘুরে গেল একটা হাউট সারের দিকে। 75 মিলিমিটারের কামান ওটা। টার্গেট পাহাড়ের একটা দিক, সম্ভবত মাইলখানেক দূরে। কামানটা থেকে এক্সপ্লোসিভ শেল ছুটবে, বলল ক্যাম্পেরও। তুষারের সাপোর্টিং লেয়ার ভাঙার জন্যে দরকার আসলে শক। তবে দুঃখের বিষয় হলো, আপনি নিজেই দেখতে পাবেন এই লোকগুলো জানা ছিল না শকটা কত জোরালো হওয়া উচিত। এই এক্সপেরিমেন্টটা বেশ অনেক আগে মার্কিন সরকার করেছে। ইউ টয় করা হয় দীর্ঘ কয়েকদিন ধরে তুষারপাত হওয়ার পর। সেবার তুষারপাতের পরিমাণ ছিল 50 ইঞ্চি। হাউইটসার
থেকে ফায়ার হলো। পাহাড়ে আঘাত লাগাটা দেখা গেল কি গেল না। তারপর অতি দ্রুত দৃশ্যটা বদলে যেতে শুরু করলো। পাহাড়টা মনে হলো কাঁপছে। উঁচু চূড়া থেকে টনটন ধসে পড়ছে নিচের চূড়ায়, সংগ্রহ করছে আরো ওজন আর গতি। পাহাড়টার গোড়ায় সাদা একটা ঘের তৈরি হচ্ছে। অকস্মাৎ ক্যামেরা ঝট করে ঘুরে গেল। পাশের পাহাড়ে আরেকটা তুষারধস শুরু হয়েছে। একই দৃশ্য দেখা গেল তৃতীয় পাহাড়েও। এসবই ঘটছে মাত্র একটা আর্টিলারি শেল থেকে। প্রথম তুষার ধস এখনো নামছে, ছুটে আসছে ক্যামেরার দিকে। এই ধসের গতি ঘন্টায় 120 মাইল। ক্যামেরা আবার ঘুরল, এবার কামানের সরাসরি পিছনের পাহাড়ের দিকে। মিহি সাদা পাউডারে ঢাকা পড়ে গেছে চূড়া। লোকজন আর ক্যামেরার দিকে জল পোপাতের মতো টনটন তুষার নেমে আসছে। ক্যামেরা পাগলামি শুরু করলো। সন্দেহ নেই, প্রাণ হাতে নিয়ে দৌড়াচ্ছে ক্যামেরাম্যান। আরও বহু লোককে দৌড়াতে দেখা গেল। অনেকে ঝুঁকে স্কির স্টাফ আটকাচ্ছে পায়ে। দুটো ধাবমান চোর দুদিক থেকে এসে এক হলো। ক্যামেরার কাছ থেকে সবচেয়ে দূরের লোকজন প্রথমে চাপা পড়ল। ক্যামেরার পাগলামি চূড়ান্ত রূপ নিল। তারপর অন্ধকার হয়ে গেল স্ক্রিন। বোতামে চাপ দিল ক্যাম্পেনো। স্ক্রিনে আবার চোনোম্যানের মানচিত্র ফুটল। দুটো ভুল করেছে ওরা, ব্যাখ্যা করলো ক্যাম্পেনো। তুষার বিশ্লেষণ করেনি, জানতো না কি ধরনের তুষার নিয়ে এক্সপেরিমেন্ট করছে। জানলে বুঝতে পারত কতটা ভয়ঙ্কর তুষার ধস নামছে। দ্বিতীয় ভুলটা হলো ওরা কামান দাগে জমিন থেকে। ফল, ওদের কোনো অস্তিত্ব নেই। আর আমরা কি করব? আমাদের কোবরার এক্সপ্লোসিভ গ্রেনেড বা রকেট আছে। আমরা নির্ভুলভাবে বলে দিতে পারবো ঠিক কী পরিমাণ অ্যামুনিশন দরকার হবে, কারণ কম্পিউটার সোনোম্যানে আমরা আমার সবগুলো পথের তুষার সারাক্ষণ বিশ্লেষণ করছে। অনুপ্রবেশকারীরা গুলি খেয়ে মরবে, তুষার ধসে ডুবে চিরকালের জন্য হারিয়ে যাবে। আমাদের কোবরা ফিরে আসবে অক্ষত। বুঝতেই পারছেন মিস্টার আরসালান, আমাদের গোপন অস্ত্রটা হলো তুষার। হ্যাঁ, তা বুঝলাম, বলল নানা। ওর জানা মতে বিসিআই এর নির্দেশে রানা এজেন্সির শাখা প্রধানরা হয় মার্সেনারি, নয়তো নোমার সাহায্য নিয়ে পায়ে হেঁটে পৌঁছতে চেষ্টা করবে রাত্রি বা সোনোম্যানে। আইডিয়াটা সত্যি ভালো। এখানেই শেষ নয়, আরও আছে। আমাদের অ্যাভালান্স সিস্টেম যে কোনো বাহিনী বা গ্রুপের হামলা ব্যর্থ করে দেবে। কিন্তু অনুপ্রবেশকারীকে ঠেকাবার উপায় কি? মেহমান হয়ে আমাদের এখানে ঢুকে পড়লে? তাই স্পাইদের হাত থেকে বাঁচবার জন্যে কম্পিউটারকে দিয়ে একটা সিস্টেম তৈরি করিয়েছি। ক্যাম্পের ভুরু উঁচু হয়ে কপালে পৌঁছালো। এটা আপনার চিত্র চাঞ্চল্য না ঘটিয়ে পারে না। জ্যাকেটের পকেট থেকে ফুটো করা একটা কম্পিউটার কার্ড বের করলো সে। এই কার্ডে ফাহিম আরসালানের একটা পোর্ট্রেট আছে, অর্থাৎ আমার ডিরেক্টর অবজারভেশন আর নাদিয়ার অভিজ্ঞতা থেকে যা কিছু জানা গেছে সব আছে এর মধ্যে। শারীরিক বৈশিষ্ট্য মাত্র একটা পর্যায় পর্যন্ত নোট করা হয়েছে, যাতে ছদ্মবেশ আমাদেরকে বিভ্রান্ত করতে না পারে। তবে আপনার শারীরিক গঠন, বিশেষ দক্ষতা, ভাষার উপর দখল, রিফ্লেক্স, ড্রাইভিং স্কিল, বেফাস মন্তব্য, খুন, যা কিছু নিশ্চিতভাবে জানা গেছে তার সবই আছে এখানে। আমরা এখন আক্ষরিক অর্থেই দেখতে পাবো ফাহিম আরসালান সত্যি অন্য কেউ কিনা, তাকে আমাদের সর্বনাশ করার জন্য পাঠানো হয়েছে কিনা। আমার মেয়ে বিশ্বাস করতে চাইছে নিজেকে। আপনি যা বলছেন আসলে আপনি তাই। আমি কার্ডটা দিয়ে জ্যাকেটের বোতামে টোকা দিল সে। একটু ভিন্ন দৃষ্টিতে ব্যাপারটাকে দেখতে চাইছি। আমার বিশ্বাস আপনাকে দেখে যা মনে হচ্ছে আপনি তাই অসম্ভব যোগ্য একজন অপারেটর। এত বেশি যোগ্য যে তার অখ্যাত হবার কোনো উপায় নেই। অথচ ফাহিম আরসালানের নাম না আমরা কেউ শুনেছি, না কোনো কম্পিউটার মনে রেখেছে। ব্যাপারটা আসলে কি বলুন তো মিস্টার আরসালান? ফুটো করা কার্ডটার দিকে তাকালো রানা। ওর পিঠের পেশি ভয়ে ক্রল শুরু করেছে। তবে কাঁধ ঝাঁকালো স্মার্ট ভঙ্গিতে, মুখে গম্ভীর হাসি। আপনার কথাই ঠিক, আমি ইন্টারেস্টেড। দেখি কি দেখা যায়।
কার্ডটা স্ক্যানারে দিল ক্যাম্পেরো। স্ক্রিন থেকে আবার অদৃশ্য হলো মানচিত্র। রানার দিক থেকে স্ক্রিনের দিকে ছুটে গেল নাদিয়ার দৃষ্টি। মেয়েটা হয়তো রানার প্রতি দুর্বল, তবে সেও একজন মাফিয়া, এসো একজন সিসিলিয়ান। তারও প্রচণ্ড কৌতূহল যাচ্ছে। স্ক্রিন দুভাগ হয়ে গেল। উপর থেকে নিচে নেমে আসা রেখার পর রেখা সাজিয়ে স্ক্রিনের বাম দিকে রানার কাঠামো তৈরি করছে কম্পিউটার, হুবহু রানারই শরীর। পাশে উল্লেখ থাকছে ওজন, উচ্চতা, বডি টাইপ, খুলির মাপ ইত্যাদি। তারপর জানা গেল কমব্যাট অ্যাবিলিটি, ভাষার দক্ষতা, ভাষার উপর দক্ষতা, বিশেষ নৈপুণ্য, সাধারণ জ্ঞান ইত্যাদি। ওর শরীর সম্পর্কে সবই বাড়িয়ে বলা হয়েছে। এবার দেখা যাক এই কাঠামো আর বৈশিষ্ট্যের সঙ্গে কেউ ম্যাচ করে কিনা। ক্যাম্পেরও একটা সিডি ভরল কম্পিউটারে। এবার স্ক্রিনের ডান দিকে ছায়ামূর্তি আর তথ্য আসতে শুরু করলো। বুঝতেই পারছেন, দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক লোকদের নিয়ে বিশেষ একটা মেমোরি ব্যাংক তৈরি করেছি আমি। কারণ নিশ্চয় আপনি তাদেরই একজন হবেন। এই ব্যাংকে ঢু মেরে আমি খুঁজতে থাকলাম সেই সব লোকদের, যারা অসম্ভব মেধাবী, অসম সাহসী, বুদ্ধিতে যাদের খুঁড়ের ধার, যারা বিভিন্ন এজেন্সিতে কাজ করে। মাফিয়ার বিরুদ্ধে লড়াই করার রেকর্ড আছে, মাফিয়ার বিরুদ্ধে প্রতিশোধ নিতে চাওয়ার কারণ আছে। স্ক্রিনের ডান দিকে একটা ছায়ামূর্তি রয়ে গেল। ফাহিম আরসালানের সঙ্গে ম্যাচ করে এমন একজনকে পাওয়া গেছে। আমি গর্বিত, বলল ক্যাম্পেরো। তারপর ম্যাচ বা জোরার নামটা উচ্চারণ করলো, মাসুদ রানা। এবার মিস্টার রানা, মানবেন তো যে সোনোম্যানের প্রোটেকটিভ সিস্টেম স্বয়ংসম্পূর্ণ? 13। বুঝলাম না, বলল রানা। দেখলো স্বাভাবিক ভঙ্গিতে নিজের পিস্তলের বাটে হাত রাখলো ক্যাম্পেরো। না দিয়ে ওর কাছ থেকে একটু সরে গেল, বাবাকে গুলি করবার সুযোগ দিয়ে, নাকি প্রয়োজনের সময় বাধা দেওয়ার জন্য বলা কঠিন। মাসুদ রানা বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের একজন এজেন্ট। একসময় নিজেকে আপনি মাফিয়ার জম বলে প্রমাণিত করেছিলেন। আপনার হাতে ইউনিয়ন কর্সও নাস্তানাবুদ হয়েছে। বিভিন্ন সময়ে আপনার মাথার দাম ঘোষণা করা হয়েছে, সব মিলিয়ে কয়েক কোটি মার্কিন ডলার। এবার অর্থাৎ নতুন করে মাফিয়ার বিরুদ্ধে আপনার খেপে ওঠার কারণ অনন্য রায়হান। আফগান আফিম কেনার অগ্রাধিকার কার? এই নিয়ে এশিয়া মাফিয়া পরিবারগুলো নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়েছিল। মীমাংসার জন্য আমি আমার এক প্রতিনিধিকে পাঠাই সেখানে। অনন্য রায়হান তার আগেই একটা থাই মাফিয়া দলে অনুপ্রবেশ করে, বাংলাদেশকে আদর্শ এবং নিরাপদ একটা ট্রানজিট পয়েন্ট হিসেবে তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে। যাই হোক, প্রস্তাবটা লুফে নেয় আমার প্রতিনিধি। থাই মাফিয়া দলের চিফ আর বাংলাদেশি অনন্য রায়হানকে রাত্রি অর্থাৎ চোনোম্যানে আসবার আমন্ত্রণ জানানো হয় ব্যবসার শর্ত আর কমিশন নিয়ে আলাপ করার জন্যে। প্রসঙ্গক্রমে প্রসঙ্গক্রমে ভগবান রাজীব ত্রিপাঠী সম্পর্কে খানিকটা আভাসও দেয়া হয় অনন্যকে। এসবই করা হয় আমার অজ্ঞাতে। প্রতিনিধি রিপোর্ট করলো অনেক পরে। সেই রিপোর্ট পড়ে আমি ষড়যন্ত্রের গন্ধ পেলাম। কম্পিউটারের গায়ে টোকা দিল সে। এর মেমোরি ঘাটতেই বেরিয়ে এলো অনন্য রায়হানের আসল পরিচয়। ততদিনে ঘটনার আরও গভীরে পৌঁছানোর জন্যে অনন্য চলে গেছে ভারতে, ওয়েস্ট বেঙ্গলের মেদিনীপুর জেলার দীঘায়। নিজের প্রাণ বাঁচাবার তাগিদে আমার প্রতিনিধিও ছুটল তার পিছু নিয়ে। এরপরে ইতিহাস আপনি জানেন মিস্টার রানা। না, আমি জানি না, দীর্ঘ কণ্ঠে বলল রানা। আপনার কথার মাথামুন্ডু কিছুই আমি বুঝতে পারছি না। অনন্য রায়হানকে আমি জানি, তবে বাংলাদেশের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি মাসুদ রানাও নই। আপনার ফাইলে এই কথাটা লেখা আছে, খুব কায়দা করে মিথ্যে কথা বলতে পারেন। কিন্তু রানার সঙ্গে আমার যে অনেক ক্ষেত্রে মিল নেই, এটা তো মিথ্যে নয়। কম্পিউটার বলছে 6 ফুট 3 ইঞ্চি লম্বা সে, কিন্তু আমি তো অত লম্বা নই। রানাকে ভয় পায় মানুষ। এই ভয় থেকে আপনার শত্রুরা আপনাকে অতিরিক্ত 3-4 ইঞ্চি দিয়ে ফেলেছে। রানার কোনো ছবি নেই আপনার কাছে। সময়ের অভাবে ভালো ছবি জোগাড় করা যায়নি, তবে তাতে কিছু আসে যায় না। অবিশ্বাস্য রিয়াকশন টাইম, ভাষার উপর দখল, শারীরিক গঠন সব মিলে যাচ্ছে। রানা ছাড়া এত দুঃসাহস কার হবে? একা বিশ্ব মাফিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে চলে আসবে? নাদিয়ার দিকে তাকালো রানা। তুমি কিছু বলছো না কেন? তোমার ড্যাডি ভুল করছেন, তুমি সেটা শুধরে দাও। তুমি কি
ইতস্তত করছে নাদিয়া, সংশয়ে ভুগছে। তুমি কি সত্যি মাসুদ রানা নও? না। তাহলে তুমি অনন্যকে চিনলে কিভাবে? আমার গুরু ভগবান রাজীব ত্রিপাঠী সম্পর্কেও সব কথা জানো তুমি। কি আশ্চর্য! অনন্য আমার এজেন্ট। আমি তাকে চিনব না তো কে চিনবে? বিসিআইয়ে আমার নির্দেশেই ঢুকেছিল সে। তাই মাফিয়ার দলেও আমি তাকে অনুপ্রবেশ করতে বলেছিলাম। আর ভগবান রাজীব ত্রিপাঠী সম্পর্কে জেনেছি নিজের গরজে। গোটা বিশ্বের মাফিয়া সাম্রাজ্যে নতুন একটা শাসন ব্যবস্থা চালু হয়েছে। একজন নতুন গডফাদারের আবির্ভাব ঘটেছে। ব্যবসা করতে হলে আমাকে এসব জানতে হবে না? সে খবর নিতে গিয়েই জানতে পারলাম ভগবান রাত্রির কথা। নাদিয়াকে সন্দিহান দেখালো। কামরার চারদিকে সশস্ত্র গার্ডের সংখ্যা বেড়ে 6 জন হয়ে গেছে। সে তথ্য এখানে আছে। ইঙ্গিতে কম্পিউটারটা দেখালো ক্যাম্পেরও। মাসুদ রানা গল্প বানাতে ওস্তাদ। আপনার কম্পিউটার ভুল করছে, আমি রানা নই। বোতাম টিপে আরসালানকে আনুন। সব ভুল ভেঙে যাবে আপনার। দুনিয়াকে রানা মুক্ত করার জন্যে বলল ক্যাম্পেরও। আমি আরসালানকে খুন করতে রাজি। তুমি একটা মরা মানুষ, ইয়াং ম্যান। রানার সঙ্গে আমার যে মিলের কথা তোমার ড্যাডি বলছেন, নাদিয়াকে বলল রানা, সেরকম মিল আরও অনেকের সঙ্গেই পাওয়া যাবে। বোতাম টিপে দেখতে বলো। ড্যাডি, ওর কথায় যুক্তি আছে। বোতাম টিপে দেখো তুমি। হাত ব্যাগ খুলে পিস্তল বের করলো সে। রানাকে সেটা দেখিয়ে বলল, তুমি যদি সত্যিই মাসুদ রানা হও, আমি নিজের হাতে তোমাকে খুন করব। মেয়ের হাতের পিস্তলটার দিকে নার্ভাস ভঙ্গিতে বার দুয়েক তাকালো ক্যাম্পেরও। ঠিক আছে, এতে কোনো কাজ হবে না। তবু পুরো টেপটা আমি চালাচ্ছি। সচল হতে না হতে স্থির হয়ে গেল টেপ। স্ক্রিনের লেখাগুলো পড়ল নাদিয়া। ফার্গু মোরেন, হাঙ্গেরিয়ান স্টেট সিকিউরিটি এজেন্ট, অ্যাসাসিন। শারীরিক মিল হুবহু। শেষ রিপোর্টে বলা হয়েছে যে তুর্কি ভাষা জানে না। তৃতীয়বার সচল হলো টেপ। 30 সেকেন্ড পর আবার থামলো। আরেকটা ম্যাচ পাওয়া গেছে। গন্থার বয়লার, জার্মান সিক্রেট পুলিশ। ব্যক্তিত্ব ছাড়া বাকি সব মিলে কিছু মেলে। টেপ চালাও ড্যাডি। সচল হয়ে আবার থামলো টেপ। লুদভিক লোরেক্সি, রাশিয়ান, মিলিটারি ইন্টেলিজেন্স। হাত বাড়িয়ে টেপটা বন্ধ করে দিল নাদিয়া। ড্যাডি, তোমার বোধ হয় আরসালানকে একটা ব্যাখ্যা দেওয়া দরকার, কিংবা দুঃখ প্রকাশ করা উচিত। কেন? কারণ শুধু মাসুদ রানা নয়, আরও অনেকের সঙ্গে ওর বহু কিছু মিলে যাচ্ছে। একটু থেমে বড় করে নিঃশ্বাস ফেলল নাদিয়া। শ্রদ্ধা করতে পারি এমন এই একজনের সঙ্গে বহু বছর পর আবার আমার দেখা হয়েছে ড্যাডি। প্রথম ব্যক্তি ছিলেন আমার গুরু ভগবান রাজীব ত্রিপাঠী। কিন্তু তাকে তুমি জোর করেই আমার কাছ থেকে কেড়ে নিয়েছ, ব্যবহার করছো নিজের কাজে। সেই একই ঘটনা দ্বিতীয়বার আমি ঘটতে দেব না ড্যাডি। আরসালানকে আমার চাই। দুনিয়ার সমস্ত নারকোটিক ব্যবসা আমরা দুজন নিয়ন্ত্রণ করব। কম্পিউটার থেকে সিডিটা বের করে নিয়ে কামরার আরেকদিকে ছুড়ে দিল সে। তোমার কথা যদি সত্যি হয়, ওকে নিজের হাতে মারবো আমি। কিন্তু তা না হওয়া সত্ত্বেও ওকে যদি তুমি স্পর্শ করো, মনে রেখো আমিও তোমাকে ছাড়ব না। রানার দিকে তাকালো ক্যাম্পেরও। তার চেহারায় পরাজয়ের কোনো ছাপ নেই। ভাব দেখে বোঝা গেল ধৈর্য ধরবে সে। ঠিক আছে নাদিয়া, তোমার বন্ধু আপাতত বেঁচে গেল, যতক্ষণ তুমি ওর মৃত্যু না চাইবে আর কি। রানাকে পথ দেখালো নাদিয়া। পিছনে থাকলো 2 জন সশস্ত্র গার্ড। সাদা একটা ট্যানেল ধরে এগোলো ওরা। কার্পেট মোড়া মেঝে ক্রমশ উঁচু হয়ে উঠে গেছে। টিউব লাইট জ্বলছে। বার কয়েক বাঁক নেওয়ার পর একটা লোহার গেট দেখা গেল। তালা খুলে ইঙ্গিতে এক পোস্ত সিঁড়ি দেখালো নাদিয়া। সিঁড়ির গোটা 50 ধাপ বেয়ে বিশাল একটা কাচের ঘরে বেরিয়ে এলো ওরা। ঘরটার ঘরটার সব কিছু সাদা। প্রথমে রানা বুঝতেই পারেনি যে এটা একটা ঘর। ভাবলো বাড়ির বাইরে তুষারের মধ্যে বেরিয়ে এসেছে। কিন্তু ভুলটা ভাঙলো একটু পরে। এখানে ঠান্ডা লাগছে না। দেয়ালের গায়ে এয়ার ডাস্ট রয়েছে। গরম বাতাস ঢুকছে ওগুলো দিয়ে। দেয়ালের গায়ে এয়ার ডাক্ট রয়েছে। গরম বাতাস ঢুকছে ওগুলো দিয়ে। ঘরটার মাঝখানে শ্বেত পাথরের একটা উঁচু বেদি দেখা যাচ্ছে। সেই বেদির উপর চোখ বুজে বসে আছেন সন্ন্যাসী। রানা ভাবল, ইনিই তাহলে ভগবান রাজীব ত্রিপাঠী।
সন্ন্যাসীর বয়স হয়েছে 70-এর কাছাকাছি। প্রশান্ত সৌম্য মূর্তি থেকে যেন একটা স্বর্গীয় আভা বেরোচ্ছে। এই ঘরটা ড্যাডি তৈরি করে দিয়েছেন। লোকজন নেই, কোলাহল নেই, চারদিকের সাদা তুষারে এমন কিছু নেই যা কারো কৌতূহল জাগাতে পারে। ধ্যান করার জন্য এর চেয়ে ভালো জায়গা আর হয় না। তুমি এমন সময় নিয়ে এলে আমাকে, ওর সঙ্গে আমি কোনো কথা বলতে পারবো না। তুমি আমাদের ভবিষ্যৎ জানতে চাও না? তা জানতে হলে গুরুজিকে ধ্যানমগ্ন অবস্থাতেই পেতে হবে। উনি কি সবার সব প্রশ্নের উত্তর দেন? মাথা নাড়ল নাদিয়া। অনেক সময় কয়েকবার জিজ্ঞেস করলে জবাব পাওয়া যায়। আবার এমনও হয় যে একটা প্রশ্নের উত্তর দিলেনই না। আসলে বাধা ধরা কোনো নিয়ম নেই। কি জানতে চাও বলো আরসালান? ও সব পরে ওসব পরে। তার আগে আমার কৌতূহলটা মেটাতে পারো কিনা দেখো। কৌতূহল? তখন তুমি মিস্টার ক্যাম্পেরোকে বললে গুরুকে উনি তোমার কাছ থেকে কেড়ে নিয়েছেন। এর মানে কি? গুরু আমার আবিষ্কার, বলল নাদিয়া। আমি চেয়েছিলাম দুনিয়ার মানুষ তার সম্পর্কে জানবে, অনেক মানুষ উপকার পাবে। কিন্তু ড্যাডি তাকে দিয়ে একা শুধু নিজের স্বার্থ উদ্ধার করছে। এখানেই আমার কৌতূহল। তোমার ড্যাডি কিভাবে কাজে লাগাচ্ছেন তাকে? সে এক অবিশ্বাস্য ব্যাপার। আর সালান, সত্যি কথা বলতে কি, ড্যাডি তো নগণ্য একজন অপারেটর ছিল। হিটম্যান হিসেবেও কয়েক বছর কাজ করেছে। বাপকে পেশাদার খুনি বলছে নাদিয়া। কামাই মন্দ হতো না, তবে তাতে ধনী হবার স্বপ্ন দেখা চলে না। তারপর একটা কেসে ফেসে গেল, না বুঝে খুন করে বসলো এক মাফিয়া বসের ছেলেকে। আমাকে নিয়ে ইন্ডিয়ায় পালালো ড্যাডি। ওখানে আমরা গুরুকে আবিষ্কার করলাম। তার অলৌকিক ক্ষমতা দেখে ড্যাডির মাথায় একগাদা আইডিয়া খেললো। যার ছেলেকে খুন করেছে সেই মাফিয়া বসের ভবিষ্যৎ জেনে নিয়ে ইমেল করলো ড্যাডি তাকে। আগামী কিছুদিনের মধ্যে কি কি ঘটতে যাচ্ছে সব জানিয়ে দিল তাকে। ভবিষ্যৎ জানতে পেরে সতর্ক হয়ে গেল বস। ব্যবসায় তার লাভ হলো লক্ষ লক্ষ ডলার। বন্ধুকে শত্রু বলে চিনতে পারল সে। বেশ কটা বিপদ এড়িয়ে যেতে পারল অনায়াসে। ড্যাডিকে ক্ষমা করে দিল লোকটা। এটা মাত্র একটা উদাহরণ। প্রায় একই রকম ঘটনা আরও শত শত ঘটেছে। কোন ব্যবসায় লাভ হবে কিনা, কোন বন্ধুর দ্বারা ক্ষতি হবার আশঙ্কা আছে কিনা, এসব আগে থেকে জানতে পারলে যে কোনো মানুষের জীবনে তো বিপ্লব ঘটে যাবে। ড্যাডির জীবনে তাই ঘটেছে। সারা দুনিয়ায় শুধু ড্যাডির প্রতি অনুগত মাফিয়া চিপরা বেঁচে আছে। বাকি সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে। কারণ গুরু ভবিষ্যৎবাণী করেছিলেন তারা বেঁচে থাকলে ড্যাডি মারা যেত। ভাবছি এসব আমার কতটুকু বিশ্বাস করা উচিত, বলল রানা চিন্তিত। এরকম কি সত্যি কেউ পারে অচেনা একজন মানুষ সম্পর্কে নির্ভুল ভবিষ্যৎবাণী করা? এ তো শুধু অলৌকিক নয়, রীতিমতো ঐশ্বরিক ক্ষমতা। কি ক্ষমতা তার বিচার বিশ্লেষণ বিজ্ঞানীরা করবেন। অন্তত আমি তাই চেয়েছিলাম, কিন্তু তা হয়নি। বোধহয় হবার নয়ও। তবে গুরুর কথা যে বন্যে বন্যে সত্যি হয়, আমি তার সবচেয়ে বড় সাক্ষী। একবার নয়, তার প্রমাণ আমি বহুবার পেয়েছি। যেমন দু একটার কথা শোনা। ডোমিনিক ডানকানের নাম তো শুনেছই, লাভার বয়, ওয়েস্ট কোস্টের একজন কাপ্তান। পরিচয় হবার পর গুরুকে জিজ্ঞেস করলাম ওর সঙ্গে আমার সম্পর্ক কেমন হবে। গুরু জানালেন, ডানকান তোকে ক্যান্থারিডিন অর্থাৎ স্প্যানিশ ফ্লাই দেবে, তাতে তুই মারা যেতে পারিস। সত্যি তাই দিল ডানকান। কিন্তু তাহলে কি আমার সামনে তুমি ভূত বসে আছো? আমি মরিনি, গুরুর কথা শুনে সাবধান হই তাই, বলল নাদিয়া। ডানকান ঠিকই আমাকে গোপনে স্প্যানিশ ফ্লাই খাওয়াতে চেয়েছিল। বুদ্ধি করে আমি সেটা না খেয়ে তাকেই খাইয়ে দিই। শিউরে উঠতে যাচ্ছিল রানা, অনেক কষ্টে নিজেকে সামলে রাখলো। পর মুহূর্তে ওর কাল ঘাম ছুটিয়ে দিল নাদিয়া। আচ্ছা, ড্যাডির কথা সত্যি নাকি তোমার কথা? গুরুজিকে জিজ্ঞেস করলেই তো পারি আমি। তার মানে আমার উপর তোমার বিশ্বাস নেই? ঘাড় ফিরিয়ে গার্ড দুজনের দিকে একবার তাকালো নাদিয়া। তারপর ধ্যানে মগ্ন ভগবান রাজীব ত্রিপাঠীর দিকে এগোলো। ভুলে যেও না আরসালান, এখানে তুমি একটা ব্যবসার বোতাম নিয়ে এসেছো। অর্থাৎ ড্যাডির সন্দেহ থেকে নিজেকে মুক্ত করা তোমার প্রথম কাজ। আমি সেই কাজে তোমাকে সাহায্য করছি।
চোখের কোণ দিয়ে রানা দেখল গার্ড দুজন দুদিকে সরে যাচ্ছে, যাতে তাদের লাইন অফ ফায়ারে সাধু রাজীব ত্রিপাঠী বা নাদিয়া চলে না আসে। বেদির সামনে কষ্টি পাথরের তৈরি একটা কৃষ্ণ মূর্তি রয়েছে, সেটার পাশে করজোড়ে দাঁড়ালো নাদিয়া। জয় হোক গুরুজির, ভগবান রাত্রির জয় হোক, প্রণাম হই বাবা। একটু বিরতি, সন্ন্যাসী কিছু বলেন কিনা কান পেতে শুনবার অপেক্ষায় থাকা, তারপর পুনরাবৃত্তি। তিনবারের বার সন্ন্যাসীর ঠোঁট জোড়া একটু নড়ল। কি চাও বলো বেটি? দম বন্ধ করলো রানা। আমার সঙ্গে কে? গুরুজি, কাকে আমি বাড়িতে নিয়ে এসেছি জানতে চাইল নাদিয়া। আবেগে হোক আর আশঙ্কায় তার কণ্ঠস্বর কেঁপে গেল। আমাদের মনে যে সন্দেহ দেখা দিয়েছে তা কেবল আপনিই দূর করতে পারেন। ওরে পাগলি, ওকে তোরা চিনবি কিভাবে? সাধু জবাব দিলেন, চোখ বন্ধ অথচ ঠোঁটের কোণে ক্ষীণ হাসি রেখা। ও তো বহুরূপী। গুরুজি, আপনার এই জবাবে আমি খুশি হতে পারছি না। দয়া করে আরো স্পষ্ট করে বলুন, ও কি মাসুদ রানা না ফাহিম আরসালান? ও মাসুদ রানা। ভগবান রাজীব ত্রিপাঠী শেষ পর্যন্ত বোমাটা ফাটিয়েই দিলেন। অবশ্য সেই বোমা অকেজো করতেও বেশি সময় নিলেন না তিনি। আবার ও ফাহিম আরসালানও বটে। বহুরূপে বলেই যখন যে রূপ নেয়, তখনও তাই। আমাকে ভেতরের মানুষটার কথা জিজ্ঞেস করো, আরো স্পষ্ট জবাব পাবে। ওর হাতে কি আমার মৃত্যু আছে? না। আমার হাতে মারা যাবেও? আমার হাতে মারা যাবেও না। ড্যাডিকে ওকে খুন করবে? না। ও কি ড্যাডিকে খুন করবে? না। একটু বিরতি, নাদিয়া যেন দম নিচ্ছে। ও কি আমাকে ভালোবাসে? কঠিন প্রশ্ন, তবে মানুষকে ভালোবাসেও, আর দেশকে। গুরুজি, এটা খুব জরুরি প্রশ্ন। ও কি আমাকে ভালোবাসে? ও তোমাকে ঘৃণা করে না। বুঝেছি। আমাদের দুজনের ভবিষ্যৎ কি? তোমরাই হবে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। তবে কয়েকটা যদি আছে। যদি? যদি ওকে তুমি বাঁধতে পারো, যদি বন্ধনটা দীর্ঘস্থায়ী হয়, মিলনের পথে বাধাগুলো যদি এড়াতে পারো, যদি অতি আপনজনের বিশ্বাসঘাতকতা সফল না হয়। আপনি বলতে পারছেন না আমরা সার্থক হব কিনা? অস্পষ্টভাবে দেখতে পাচ্ছি। বললে আন্দাজে ঢিল ছোড়া হয়। তবে তোমাদের খুব বিপদ। কি বিপদ গুরুজি? সন্ন্যাসী আর কোনো প্রশ্নের জবাব দিলেন না। রানার মনোবাঞ্জা অপূর্ণই থেকে গেল। না দিয়ে বলল, তার গুরুজি 24 ঘন্টার মধ্যে আর কোনো প্রশ্নের জবাব দেবেন না। 14। পরদিন সকাল থেকে শুরু হলো ছোট ছোট দলে ভাগ হয়ে মাফিয়া চিফদের আগমন। প্রায় সারাটা দিন ধরে প্যাডে ব্লু ডাক হেলিকপ্টারগুলোকে ল্যান্ড করতে দেখা গেল। মাফিয়েসোরা অ্যাটাশে কেসের চেয়ে বড় কিছু বহন করছে না। নিরাপত্তার দিক চিন্তা করে আগেই তাদেরকে নিষেধ করা হয়েছে। সব মিলিয়ে 40 জন পরিবার প্রধান উপস্থিত হলো। প্রত্যেকের সঙ্গে একজন করে উপদেষ্টা আছে। ক্যাম্পেরোর প্রাসাদটা এত বড়, প্রত্যেকের জন্য একটা করে সুইট বরাদ্দ করবার পরও অর্ধেকের বেশি খালি পড়ে থাকলো। বেশিরভাগ চিফ ছুটির রোমাঞ্চ অনুভব করছে। স্টেডিয়াম তুল্য লিভিং রুমে যৌন সুরসুরি উদ্বেগ করবার মতো কৌতুক আর স্কচ হুইস্কির বন্যা বয়ে যাচ্ছে। রানার হাতে গ্লাস ধরিয়ে দিয়ে পিঠ চাপড়ানোর একটা প্রতিযোগিতা শুরু হওয়ার পর থামবার কোনো লক্ষণ দেখা গেল না। আত্মরক্ষার জন্য অন্য একটা গ্রুপের সঙ্গে স্কি করলো রানা। তারপর ফিরে এসে সুইমিং পুলে ঘণ্টাখানেক সাঁতরালো। যুক্তরাষ্ট্রের সবচেয়ে কুখ্যাত অপরাধীদের মাঝখানে নিজেকে কিছুটা অসহায় বলে মনে হলেও ভাবটা গোপন রাখতে রানা তেমন অসুবিধে হলো না। মাফিয়াসদের পরিতাত্রা ক্যাম্পেরও নিজের সন্দেহ গোপন করে রেখেছে। তা না রাখলে নাদিয়ার কি প্রতিক্রিয়া হবে জানে সে। ক্যাম্পেরোর ক্ষমতা আর প্রভাবের কারণটা আরও স্পষ্ট হলো ডিনারের সময়। মিস্টার ক্যাম্পেরোকে রানার ডানে বসা চিফ বলল, সমস্ত মাফিয়া ফ্যামিলির অভিভাবক বলতে পারেন আপনি। উনি আমাদের কিভাবে সাহায্য করেন বলি। আমাদের নাম্বারড অ্যাকাউন্টের নাম প্রকাশ করার জন্য সুইস সরকারকে চাপ দিচ্ছে এফবিআই। তারাও নথি স্বীকার করতে যাচ্ছে। সবাই আমরা বুঝি। এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না।
সারা জীবন প্রাণের উপর ঝুঁকি নিয়ে কামানো দুটো পয়সা সরিয়ে রেখেছি, সেটাও কেড়ে নেয়ার ষড়যন্ত্র হবে। খারাপ কথা, সহানুভূতি জানালো রানা। কাজেই আমরা মিস্টার ক্যাম্পেরোর শরণাপন্ন হলাম। মিস্টার ক্যাম্পেরো কি করলেন? তিনি আমাদের টাকা নিয়ে বিভিন্ন ছোট ছোট কোম্পানিতে বিনিয়োগ করলেন। সেগুলো এমন কোম্পানি, একটাও লোকসান দেবে না। কিভাবে যেন উনি ভবিষ্যৎবাণী করতে পারেন। লুক্সেমবার্গ আর সুইজারল্যান্ডে মিস্টার ক্যাম্পেরো ব্যাংকও খুলেছেন। জাহান্নামে যাক শালার ওই সব নাম্বারড অ্যাকাউন্ট। ডিনারের পর চিপদের কাছ থেকে রানাকে উদ্ধার করে নিয়ে এলো নাদিয়া। ড্যাডি মাঝে মধ্যে এমন কাণ্ড করে না? খুবই বিরক্ত মনে হলো তাকে। কেন, কি করলেন তিনি? চিপদের খুশি করবার জন্যে হলিউড থেকে 50টা মেয়ে আনিয়েছে। ধ্যাত, শুধু কি এই একটা কারণে নার্ভাস হয়ে আছো তুমি? না, নিলাম নিলাম নিয়ে ড্যাডি মাথা ঘামাচ্ছে। আমার উদ্বেগ আরও বড়। তুমি আমাদের নাকি আমাদের নও? মুখ বাড়িয়ে একটা চুমু খেলো সে। কিন্তু রানা আলিঙ্গনে বাঁধতে যাচ্ছে দেখে নিজেকে সারিয়ে নিল। না প্লিজ, আরেকটু অপেক্ষা করো। কাল সন্ধে নাগাদ সব কিছুর মীমাংসা হয়ে যাবে। হ্যাঁ, নিঃশ্বাসের সঙ্গে বলল রানা। একটা হিসাব করছিলাম। রানার হাত ধরে মৃদু চাপ দিল নাদিয়া। নিলামে যেই জিতু, ড্যাডি বলেছে তার কমিশনটা আমি পাবো। এরপর আছে ডিস্ট্রিবিউটরের কাছ থেকে বাৎসরিক চাঁদা। আগামী ডিসেম্বর থেকে ড্যাডির সমস্ত আয়ের অর্ধেক আমার অ্যাকাউন্টে জমা হবে। সব মিলিয়ে রক্ষণশীল হিসেবেও বছরে $300 মিলিয়ন। মন্দ নয়। তোমার তুলনায় এ তো কিছুই না, হাসল নাদিয়া। সে হিসেবও আমি করেছি। আমার চেয়ে 6 গুণ বেশি হবে তোমার আয়। আবার আমাদের দুজনের আয় যদি কোথাও বিনিয়োগ করি, 5 বছরে 4 গুণ বেড়ে যাবে। গুরুজি তাহলে তো ঠিকই বলেছেন। আমাদের মতো টাকা আর কেউ কামাতে পারবে না। নাদিয়ার কাছ থেকে বিদায় নিয়ে নিজের সুইটে ফিরে এলো রানা। জানে ওর সিগন্যাল পাওয়ার জন্য অপেক্ষা করছে বিসিআই। বাথরুমে ঢুকে দেখলো যেভাবে রেখেছিল সেভাবে রয়েছে রেজারটা। প্যাচ ঘুরিয়ে খুললো। হাতের তালুতে বেরিয়ে এলো ছোট্ট ট্রান্সমিটার। ইতিমধ্যে ANS এবং বিসিআই নিশ্চয় সোলোম্যানের নির্ভুল পজিশন জেনে ফেলেছে। স্যাটেলাইটের ক্যামেরায় তোলা ফটোগুলো রানা এজেন্সির নিউ ইয়র্ক আর ওয়াশিংটন শাখার ল্যাবরেটরিতে বিশ্লেষণ করা হবে। নখ দিয়ে টোকা মেরে কোডেড মেসেজ পাঠালো রানা। এয়ার অ্যাট 500। পুরো 1 মিনিট ধরে বারবার একই মেসেজ পাঠালো। হাতঘড়ি দেখল রানা। রাত 10টা। ওর সন্দেহ আছে ANS এর সশস্ত্র সদস্য আর রানা এজেন্সির এজেন্টরা যখন হেলিকপ্টার নিয়ে ক্যাম্পেরোর বাড়ির ছাদে নামবে, তখন আকাশে বা প্যাডে কোনো কোবরা অক্ষত থাকবে কিনা। তবে ছাদে হেভি একটা মেশিন গান আছে, ওটার ব্যবস্থা ওকেই করতে হবে। সুইট থেকে করিডোরে বেরিয়ে এসে লিভিং রুমের দিকে হাঁটছে ও। শুধু লিভিং রুমের সামনে 2জন গার্ডকে দেখতে পেল রানা। ভিতরটা খালি পড়ে আছে, কারণ চিপরা যে তার সঙ্গিনী বেছে নিয়ে বেডরুমে চলে গেছে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে বডিগার্ডদের সঙ্গে ক্যাম্পেরোকে দেখতে পেল। একটা ল্যান্ডিং প্যাডে দৈত্যাকার চিনুক হেলিকপ্টার রয়েছে। কুরুরা ফুয়েল ভরছে ট্যাঙ্কে। এই কপ্টারে চড়েই এসেছে। কাল সকালে এটাই চড়েই ফিরে যাবে মেয়েগুলো। রানা কামনা করল ওরা যেন ভোর 5টার আগে চলে যায়। সুইটে ফিরবার পথে করিডোর থেকে একটা ঝুল বারান্দায় বেরিয়ে এলো রানা। আগেই দেখে গেছে এদিকটায় কোনো গার্ড নেই। ঝুল বারান্দার রেলিং এর উপর দাঁড়িয়ে পানির পাইপের নাগাল পেতে কোনো সমস্যা হলো না। ভেন্টিলেটর, এয়ার ডাস্ট ইত্যাদির গর্তে হাত আর পা আটকাবার সুযোগও আছে। মাথাটা নাক পর্যন্ত তুলে ছাদে তাকালো রানা। ছাদের মেশিন গানটা .51 ক্যালিবারের। এটা অ্যান্টি এয়ারক্রাফট জেনির গান। যে কোনো কপ্টারকে সেফ কেটে 2 টুকরো করে ফেলবে। বুদবুদটা 1.5 ইঞ্চি পুরু প্লাস্টিক। এত মজবুত যে রকেট ছাড়া আর সব কিছুকে ফিরিয়ে দেবে। টারিট রোলারগুলোকে আড়াল দিচ্ছে ইস্পাত। বিশেষ ধরনের একটা ভেন্ট দেখে রানা বুঝল
বুদবুদের ভিতর গানারের জন্য রয়েছে প্রাইভেট এয়ার শিপ সিস্টেম। বাড়ির ভিতর কোনো রকম গ্যাস ছোড়া হলে সে যাতে আক্রান্ত না হয়।